লাস্ট এপিসোডে আমরা আস্থা আর ইয়োনোর মধ্যে ফাইট দেখেছিলাম। আর এই ফাইট কোনো নর্মাল ফাইট না, কারণ এই ফাইটে যেই জিতবে সেই হবে নিউ উইজার্ড কিং। আর সেখানে আস্থা আর ইয়োনো তাদের পাওয়ারের পুরো প্রদর্শনী ক্লোয়ার কিংডমের মানুষের সামনে শো করে। কিন্তু হিরোর ধারা যেমনটা আমরা আশা করেছিলাম, যে সব শেষে আস্থা ইয়োনোকে হারিয়ে এই ম্যাচ জিতে যায়। এই এপিসোড শুরু হয় সেই ফাইটের 2 বছর পর হেজ ভিলেজের সেই চার্চের উপর, যেখানে কেউ বলছে যে এটাই সেই ঐতিহাসিক প্লেস যেই প্লেসের মধ্যে সেই 2 দুষ্টুকে উদ্ভাবন করা হয়েছিল, যারা 2 বছর আগে উইজার্ড কিং হওয়ার প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল। তাদের জন্মের পর থেকে শৈশবকাল, আর শৈশবকাল থেকে ম্যাজিক নাইটে জয়েন হওয়ার আগ পর্যন্ত এখানে থেকেই সেই ঐতিহাসিক স্কেলেটনের নিচে সব সময় একে অপরের বিরুদ্ধে কম্পিটিশন করত। আর এই সব কিছুই সেই চার্চের ফাদার কাঁদতে কাঁদতে অনেক বেশি খুশি হয়ে বলছিল। তখনই তিনি তাদেরকে কিছু সুইট পটেটো ফ্রাই এনে বলে যে এটা আমাদের ভিলেজের সব থেকে ফেমাস ফুড, আর এটাই সেই ফুড যা খেয়ে তারা ছোট থেকে বড় হয়েছে। এইসব দেখে সেখানের ভিজিটাররাও অনেকটা শখ হয়ে বলে, কি সুইট পটেটো, এটাই কি সেই খাবার? তখনই সেই চার্চেরই এক মেয়ে বলে, প্লিজ ফাদার, আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কারণ এখন একটু বেশি হয়ে যাচ্ছে। তখনই তাদের চার্চের সেই ব্ল্যাক হেয়ার মেয়ে বলে, ফাদার, আপনার কি মনে হয় যে এই সময় নাচ সেখানে কেমন পারফর্ম করছে? কারণ সেও তো কিছুদিন আগেই গ্রিমোর পেয়েছে, আর এরই সাথে সে ম্যাজিক নাইট হওয়ার যেই টেস্ট হয় সেই টেস্ট দেওয়ার জন্য রয়্যাল কিংডমে গেছে। তখনই সিন সেই প্লেসের ওপর শিফট হয় যেখানে ম্যাজিক নাইটের টেস্ট অনুষ্ঠিত হয়, আর এইবার ন্যাচও পার্টিসিপেট করার জন্য এসেছে। তখনই সিস্টার তাকে বলে যে ন্যাচ, তুমি আজ এখানে তোমার বেস্ট ট্রাই করো, ঠিক আছে? এটা শুনে ন্যাচ বলে, হ্যাঁ সিস্টার, আমি আমার বেস্ট ট্রাই করব। তখনই আবার সিন ঘোষের উপর শিফট হয়। সে সেখানে অনেক বেশি ভয়ে ভয়ে বলছে যে ম্যারি, এরকম কোনো বোকামো করো না প্লিজ, এত ডেঞ্জারাস এক প্লেসে তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি আমার কথা শোনো প্লিজ, সেখানে যেও না। কারণ এই বছর ম্যারিও গ্রিমোর পেয়ে গেছে, আর সেও ম্যাজিক নাইট হওয়ার টেস্টের জন্য যাচ্ছে। আর ঘোষকে এভাবে তাকে মানা করতে দেখে সে বলে, কি হলো, আমি বুঝতে পারছি না যে তুমি এখানে এইসব আলতু ফালতু কথা কেন বলছো। তুমি কি জানো যে আমি একজন ম্যাজিক নাইট কেন হতে চাই? এর কারণ শুধু তুমি, কারণ আমি তোমাকে দেখেই ম্যাজিক নাইট হওয়ার জন্য ইন্সপায়ার হয়েছি, বুঝতে পেরেছো? এইসব শুনেও ঘোষ সে এখানে তাকে টেস্ট দেওয়ার জন্য যেতে মানা করে। তাকে এরকম কিছু করতে দেখে তার টিম মেম্বাররা তাকে সেইখানেই আটকে ফেলে। তখনই আমরা দেখতে পাই তাকে এত জোর জবরদস্তি করতে দেখে গ্রে তাকে ছেড়ে বলে, ঠিক আছে ঘোষ, তাহলে তুমি যাও, তুমি তোমার বোনের সাথে কিছুটা সময় স্পেন্ড করে আসো। এটা শুনে ম্যারি ঘোষের কানে কানে বলে যে সত্যি এটা মানতে হবে যে গ্রেই একমাত্র পার্সন যে তোমার মতো এক ছেলেকে, যে তার বোনের জন্য পুরোপুরি পাগল, এরপরও সে তোমাকে ভালোবাসে। তাই এখন তুমি আমার কথা কান খুলে শুনে রাখো যে যত যাই হোক তুমি কিন্তু কখনোই গ্রেকে হাতছাড়া করবে না, সব সময় তোমাকে তার কাছেই থাকতে হবে, বুঝতে পেরেছো? এইসব শুনে ঘোষ সে এখানে ব্লাশ করতে শুরু করে, আর গ্রে তো তার বোনের কথা শুনে সেখানে ব্লাশ করতে করতে প্রায় পাগল হয়ে যায় আর বলে, কি সে আমাকে ভালোবাসে? ইয়েস। তখনই সিন আবার শিফট হয় যে এখানে ইউকি নামের সেই ছেলে তার বোনকে বলছে যে হ্যাঁ, তোমাকে তোমার বেস্ট ট্রাই করতে হবে, আর এই জিনিসটা মেক শিওর করতে হবে যে যেন তুমিও ফিউচারে আস্থার মতোই অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে পারো। এর জন্য কিন্তু তোমাকে আস্থার মতোই হার্ড ওয়ার্ক করতে হবে, বুঝতে পেরেছো? তখনই আমরা সেখানে কিছু এলফকেও দেখতে পাই, আর তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারাও এই এক্সামের জন্যই সেই দিকে যাচ্ছে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন শার্লেট আর তার সেই চেলাকে দেখতে পাই। সে বলে, সত্যি সিস্টার, তাহলে ফাইনালি আবার সেই দিন চলে এসেছে। সত্যি এটা মানতে হবে যে এইবার ম্যাজিক নাইটের যেই কম্পিটিশন হবে সেটা অনেক টাফ হবে, কারণ এবার অনেক দূর দূর থেকে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট এসেছে। তাহলে চলুন সিস্টার, দেখা যাক যে এই বছর তাদের মধ্য থেকে আমরা কেমন মেম্বার সিলেক্ট করতে পারি।
তখনই আমরা দেখতে পাই সেখানে ক্যাপ্টেন শার্লেট একটু গম্ভীর হয়ে কিছু তো একটা ভাবছে। যে 2 বছর আগের সেই ফাইটের 6 মাস পর ক্যাপ্টেন ইয়ামির ছোট বোন সেই ডার্ক সির উদ্দেশ্যে রানা হয়ে গিয়েছিল। আর এরই সাথে সে সেখানে তাদেরকে এই 6 মাস তাদের এত ভালোভাবে দেখাশোনা করার জন্য ধন্যবাদ জানায়। আর সেই বোর্ডের মধ্যেই আমরা ক্যাপ্টেন মারিওলোনাকে দেখতে পাই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অট্টস্বরে হাসছিল। ওনাকে এরকম কিছু করতে দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে যে এই জার্নিটা সাবধানেই কমপ্লিট করো। আমার মনে হয় না পথে কোনো ধরনের কোনো প্রবলেম হবে। এরপরও নিজের খেয়াল রেখো। আর টেনশন করো না, কিছু সময়ের মধ্যেই আমিও তোমাদের সাথে দেখা করতে আসব। তাই ফেরার পর রিওকে আমার পক্ষ থেকে অভিনন্দনের সাথে ধন্যবাদ জানিও, ঠিক আছে? এইসব শুনে ইচিকা বলে ঠিক আছে, আমি এরকমটাই করব। এটা বলেই সে ক্যাপ্টেন ইয়ামিকে কাঠের তৈরি একটা ডল দেয় আর বলে এটা আমাদের টিমের মেম্বাররাই তৈরি করেছে। আর এই ডল যদি আপনার সাথে থাকে তাহলে আপনি যেই দেশেই চলে যান না কেন সেই দেশের ভাষা খুব সহজেই বুঝতে পারবেন। আর এরই সাথে আপনি যেই ভাষাতেই কথা বলুন না কেন তারা আপনার ভাষা বুঝতে পারবে। এইসব শুনে পাশ থেকে আস্থা বলে হ্যাঁ, আমার মনে আছে যে যখন আমি প্রথমবার ভুলবশত তোমাদের কান্ট্রিতে চলে গিয়েছিলাম তখন আমিও সেখানের কোনো ভাষাই বুঝতে পারতাম না, কিন্তু সেই সময়ই কেউ একজন আমাকে এই ডল ধরিয়ে দিয়েছিল। তখনই ইচিকা ক্যাপ্টেন শার্লেটকে বলে যে বিগ সিস্টার প্লিজ, যখন আমার বড় ভাই স্যান ভিলেজে আসবে তখন আপনাকেও তার সাথেই আসতে হবে। এটা শুনে সে এখানে অনেক বেশি ব্লাশ করতে করতে বলে কি বিগ সিস? না না, এখনো তো আমরা একে অপরকে বিয়ে করে ফেলিনি, তাই প্লিজ আমাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্কই নেই, শুধু আমি তাকে ভালোবাসি, তার কথা আমি জানি না। আর যখনই তিনি বুঝতে পারে যে এখানে তিনি মুখ ফসকে কি বলে ফেলেছে তখন তিনি সেখানে আবার থক্কাতে থক্কাতে ব্লাশ করে বলে না না প্লিজ, আমি এখানে কি আলতু ফালতু বলছি। তাকে এভাবে থক্কাতে থক্কাতে ব্লাশ করে কথা বলতে দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে সত্য বলতে কি আমি এই সম্পর্কে কিছুই জানি না, আর আমার এই সব বিষয়ে তেমন কোনো এক্সপিরিয়েন্সও নেই। এরই জন্য আমি কখনো ফিউচারের কথা ভাবি না, সব সময় প্রেজেন্টের কথাই ভাবি। তাদের এইসব কথা শুনে ইচিকা বলে সত্যি বিগ সিস, আপনি তো অনেক বেশি সুইট। আর এইসব দেখে সে এখানে আস্থা হাসতে হাসতে বলে সত্যি আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ কোথায় ক্যাপ্টেন ইয়ামি আর কোথায় ক্যাপ্টেন শার্লেট, একজন বেস্ট পার্সন আর একজন বিউটিফুল ওমেন। সত্যি এই স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং। তার এইসব কথা শুনে ক্যাপ্টেন ইয়ামি তার মাথা ধরে উঠিয়ে ফেলে আর বলে ইউ বাস্টার্ড, তুই এখানে কাকে বেস্ট বলছিস? আর সেখানে আস্থা জোরে জোরে চিৎকার করতে করতে বলে ক্যাপ্টেন ইয়ামি প্লিজ আমাকে ছেড়ে দিন। নিশ্চয়ই আপনারও এটা মনে আছে যে এই সময় আমি কোনো নর্মাল ম্যাজিক নাইট না, আমি এই সময় এই পুরো কিংডমের উইজার্ড কিং, তাই প্লিজ আমাকে ছেড়ে দিন। এইসব শুনে তিনি বলে কি উইজার্ড কিং? না, তুই সব সময় আমার কাছে একটা বামুনি থাকবি। আর ইচিকা সেখান থেকে যাওয়ার আগে শেষবারের মতো বলে যে সত্যি আমি এই জিনিসটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি যে যেহেতু তুমি এই সময় এই পুরো কিংডমের উইজার্ড কিং হয়ে গেছো সেহেতু তুমি কিভাবে এই দেশকে শাসন করো। আর এই কথাটা মনে রেখো যে যদি কখনো কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে বলতে কিন্তু কোনো ধরনের কোনো লজ্জা করো না, ঠিক আছে? এইসব বলে তারা বোর্ড নিয়ে সেখান থেকে তাদের সান ভিলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখনই ক্যাপ্টেন ইয়ামি আস্থাকে বলে হেই, তুমি আবার এটা ভেবে নিও না যে এখন তুমি উইজার্ড কিং হয়ে গেছো বলে আমি তোমার জন্য কাজ করব না, আমি কখনোই তোমার জন্য কাজ করব না। ওনার এইসব কথা শুনে আস্থা সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখন তিনি আরো বলে যে এখন থেকে আমি আর ক্যাপ্টেন না, আমি এই পদ ছেড়ে দিচ্ছি। এর কারণ আমি এক নতুন পথ তৈরি করব আর ফিউচারে সেই পথেই চলবো, বুঝতে পেরেছো? তাই এখন থেকেই আমার উপর তোমার কোনো অর্ডার কাজ করবে না। এইসব শুনে আস্থা সেখানে চিল্লাতে চিল্লাতে বলে কি আপনি এইসব কি আলতু ফালতু কথা বলছেন? কিন্তু হ্যাঁ, এটা তো মানতে হবে যে যদি আপনি এখানে সত্য বলে থাকেন তাহলে ফিউচারে এটা আমার জন্যই সহজ হয়ে যাবে। এইসব ভেবেই ক্যাপ্টেন শার্লেট মাথা নিচু করে মুচকি মুচকি হাসির সাথে ব্লাশ করছিল। ওনাকে এরকম কিছু করতে দেখে ওনার সেই সাথী বলে বিগ সিস্টার, আপনাকে দেখে তো অনেক খুশি মনে হচ্ছে।
তাহলে বলুন আপনার হাজবেন্ড, এর মানে ক্যাপ্টেন ইয়ামি এই সময় কোথায় আছে? এটা শুনে সেখানে তিনি আবার ধক্কাতে ধক্কাতে ব্লাশ করে বলে, হেই তুমি এসব কি জিজ্ঞেস করছো? এখনো সব কিছুই আগের মতো চলছে, কারণ আমি এই বিষয়ে এখনো অভ্যস্ত হইনি। এর মানে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেটের বিয়ে হয়ে গেছে। তখনই সিন ব্ল্যাক বুলসের বেসের উপর শিফট হয়, আর তখনই আমরা সেখানে ভেনেসাকে দেখতে পাই। সে নেচের রুমের দরজা খুলে বলে, হেই তুমি এখনো কি করছো? তুমি কি জানো না যে ম্যাজিক নাইটের সেই এক্সাম প্রায় শুরু হয়ে গেছে? এটা শুনে ন্যাচ সেখানে একটু রেগে বলে, যদি সত্যি তুমি এটা জেনে থাকো তাহলে এখনো কেন তুমি ড্রিঙ্ক করছো? তুমি তোমার মদের বোতলটা কিছু সময়ের জন্য নিচে রেখে আমায় সাহায্য করছো না কেন? এটা শুনে ভেনেসা সেইখানে অ্যাক্টিং করতে করতে বলে, হেই তোমার কি মনে হয় আমি কি এতটাই ফ্রি পড়ে আছি? না, যদিও দেখতে আমায় অনেকটা ফ্রি মনে হয়, কিন্তু আমি ফ্রি না, আমি অনেক বেশি ব্যস্ত, তাই আমি এখানে তোমায় সাহায্য করতে পারবো না। তখনই সিন তাদের ডাইনিং হলের উপর শিফট হয়, যেখানে আগের মতোই লাক আর মেগমা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে আর আশেপাশে ডিস্ট্রাকশন করে বেড়াচ্ছে। আর সেখানে একে অপরের উপর আলতু ফালতু কমেন্ট করছে যে আজই তোর শেষ দিন, আমি এখানে তোকে মেরে ধুলোস্যাৎ করে দেব, আয় পারলে করে দেখা। তারা যখন এইসব কিছু করছিল তখনই সেখানে ন্যাচ চলে আসে, আর এরই সাথে সে সেখানে এক ডার্ক এক্সপ্রেশনের সাথে বলে, হেই তোমাদের মনে হয় না যে আজ একটু বেশি হয়ে যাচ্ছে? তাই এখনই এখানে থামো। তাকে দেখে তারাও সেখানে থেমে যায়। এর মানে এখন ব্ল্যাক বুলসের ক্যাপ্টেন আর ক্যাপ্টেন ইয়ামিনা ন্যাচ হয়ে গেছে। তারা যখন এই সব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়েছে, আর সেই ব্লাস্টের ধোঁয়া যখন একটু কমে আসে তখনই পাশ থেকে জোরা হাসতে হাসতে বলে, সত্যি এটাই ছিল আমার নিউ ট্র্যাপ, যেটা পরীক্ষার জন্য আমি তোমাদের মতো গিনিপিগদের ইউজ করেছি। ধন্যবাদ গিনিপিগস। তখনই সেই ধোঁয়া থেকে বের হয়ে মেগমা বলে, সত্যি জোরা তোমার এই ট্র্যাপ অনেক অ্যামেজিং ছিল। ঠিক আছে, যদি আবার তোমার কখনো আমাদের প্রয়োজন হয় তাহলে শুধু একবার মনে করো, ঠিক আছে? আর পাশ থেকে লাক বলে, হেই জোরা চলো আমরা একে অপরের সাথে লড়াই করি। তাদের এইসব কথা আর এইসব কর্মকাণ্ড দেখে ন্যাচ সেখানে অনেক বেশি রেগে বলে, সত্যি এখন তো আমার মাথা পুরোপুরি গরম হয়ে যাচ্ছে, আর জানি না এখানে তোদের সাথে কি করার ইচ্ছে হচ্ছে। তখনই আমরা সেখানে এই হলের ওনারকে দেখতে পাই, সে সেখানে গর্ডানের সাথে বসে কার্ড খেলছে, আর গর্ডানও এখানে এক সাথী পেয়ে অনেক বেশি এনজয় করছে। তখনই আমরা সেখানে ফিনরালকে দেখতে পাই, সে এই সব কিছুর মধ্যে কাঁদতে কাঁদতে অনেক বেশি খুশি হয়ে বলে, তাহলে ফাইনালি আমি বাবা হতে চলেছি। এর মানে ফিনরালেরও বিয়ে হয়ে গেছে তার সেই মাঙ্গেতারের সাথে। আর এরপরের সিনেই আমরা দেখতে পাই সে তাদের বাড়ি ফিরে এসেছে, আর এরই সাথে কাঁদতে কাঁদতে বলে, সত্যি আমি কথা দিচ্ছি যে নেক্সট টাইম আমি সেই বিষাক্ত প্লেস থেকে আরো দ্রুত বাড়ি ফিরে আসব। এটা শুনে তার ওয়াইফ বলে, কেন কি হয়েছে ডিয়ার? তুমি তো সবসময় দ্রুত বাড়ি ফিরে আসো, তাহলে আজ তোমার সাথে আবার নতুন কি হয়েছে? তখনই আমরা সেখানে ল্যাংগ্রেজকে দেখতে পাই, সে তাদের কথা শুনে বলে, ও বিগ ব্রাদার সত্যি এটা জেনে অনেক ভালো লাগলো যে খুব দ্রুতই আমি চাচা হতে চলেছি, আর তোমার ম্যারেজ লাইফও অনেক ভালোই কাটছে। এইসব শুনে ফিনরাল বলে, সত্যি এই সব কিছুই অনেক দ্রুত হয়ে গেছে তাই না? কারণ কে জানতো যে হঠাৎ করেই এত কিছু হয়ে যাবে। তখনই সিন রিলদের ভিলার উপর শিফট হয়, আর সেখানে আমরা অনেক অদ্ভুত কিছু দেখতে পাই, কারণ রিল আর চার্মির বিয়ে হয়ে গেছে। এটা কোনো অদ্ভুত বিষয় না, সব থেকে অদ্ভুত বিষয় তো এটা যে এরই মধ্যে তাদের 7টা বাচ্চা হয়ে গেছে। আপনাদের কি মনে হয় যে তাদের বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? সর্বোচ্চ 2 বছর হয়েছে? না, 2 বছর তো হতে পারে না, এর থেকেও কিছু মাস কম হবে। আর এরই মধ্যে কি করে তাদের 7টা বাচ্চা হয়ে গেছে। আর সেইখানে চার্মি তার ম্যাজিকের সাহায্যে খাবার তৈরি করে তার বাচ্চাদেরকে সেই খাবারগুলো খেতে বলছে। দেখেছেন যে তার শুধু 7টা বাচ্চাই হয়নি, তারা প্রায় 1-1.5 বছরেরও হয়ে গেছে।
তখনই সেখানে তাদের বাটলার খুশিতে কাঁদতে কাঁদতে বলে, সত্যি মাস্টার রিল, আমি কখনোই ভাবিনি যে এত দ্রুতই এত কিছু হয়ে যাবে। আপনি বাবা হয়ে গেছেন, তাও 7-8টা বাচ্চার, আর এই সময় আপনি তাদেরকে দুধ খাওয়াচ্ছেন। এটা শুনে রিল বলে, প্লিজ এইসব কথা ছাড়ুন। হ্যাঁ, এটা সত্য যে এই সব কিছুই অনেক আচমকা হয়েছে। তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল তখনই তাদের টিমের একজন মেম্বার এসে বলে, ক্যাপ্টেন রিল, প্রবেশিকা পরীক্ষার সময় হয়ে গেছে, তাই দ্রুত আপনাকে তৈরি হয়ে এক্সাম এরিনায় উপস্থিত হতে হবে। এটা শুনে রিল বলে, ও সত্যি, আমি তো এই কথাটা ভুলেই গিয়েছিলাম। চার্মি, আমি এখন কাজে যাচ্ছি, খুব দ্রুতই ফিরে আসব, ঠিক আছে? এইসব শুনে চার্মি সেখানে এক স্মাইলের সাথে বলে যে নিশ্চয়ই সবাই এটা জানে যে ভালোবাসায় অনুসরণ করার থেকে অনুসরণ হওয়াটাই ভালো। আমি জানি না যে সে এখানে এই কথার দ্বারা কি বোঝাতে চেয়েছে। আর 1 মিনিট, রিলের এই ছোট্ট ফ্যামিলি দেখে আপনাদের মাথায় কি এসেছে সত্য করে বলবেন। যে নিশ্চয়ই আপনারাও এটা ভাবছেন যে রিলের ইঞ্জিনের হর্স পাওয়ার সত্যি অনেক বেশি। না, শুধু এখানে রিলই না, চার্মিও কোনো দিক থেকে কম না, কারণ সেও না থেমে একের পর এক প্রডিউস করেই যাচ্ছে, তাও ননস্টপ। তখনই সিন নোবেল আর মিমোসার উপর শিফট হয়, যেখানে নোবেল বলছে, সত্যি এখনো এই জিনিসটা ভাবতে অনেক বেশি অদ্ভুত লাগে যে যেই ছেলের কাছে কোনো ধরনেরই কোনো ম্যাজিক ছিল না, সে আজ এই কিংডমের উইজার্ড কিং হয়ে গেছে। এইসব শুনে মিমোসা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এটা সত্যি অনেক বেশি অদ্ভুত। তখনই নোবেল বলে, মিমোসা, তুমি কি এই কথাটা শুনেছ যে ওয়াটার কিংডমের কুইন মিস লোলো পেচকা, তার সাথে অফিসিয়ালি কিছু সময় আগেই গাজার বিয়ে হয়ে গেছে। এর মানে ফাইনালি কুইন লুলু পেচকা আর গাজার বিয়ে হয়ে গেছে। এটা শুনে মিমোসা বলে, হ্যাঁ আমিও কিছু সময় আগে এটা জেনেছি। আর তুমি কি এটা জানো যে ক্যাপ্টেন মারিয়েলোনাকে সান কিংডম থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে? এখানে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে যে কে সেই পার্সন যে মিস মারিয়েলোনাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? এটা শুনে নোবেল জিজ্ঞেস করে, কি এটা কি সত্য? তাহলে সেই পার্সন কে? তখনই নোবেল সেখানে একটু স্যাড হয়ে বলে, আমি অপেক্ষা করছিলাম যে আজ তার উইজার্ড কিং হওয়ার পর কখন সে তার কাজ থেকে একটু ফ্রি হবে, কিন্তু তখনই সে সেখানে অনেকটা জোশের সাথে বলে, মিমোসা, তাহলে এখন থেকেই আমাদের লড়াই শুরু, ঠিক আছে? এটা শুনে মিমোসাও সেখানে অনেকটা জোশের সাথে বলে, হ্যাঁ অবশ্যই, আমিও এই কম্পিটিশনের মধ্যে হারবো না নোবেল। আপনারা কি বলতে পারবেন যে এখানে মিমোসা আর নোবেলের মধ্যে কিসের কম্পিটিশন শুরু হয়ে গেছে? তখনই নোবেল বলে, মিমোসা, এখন আমার ফিরে যেতে হবে, কারণ আমি কথা দিয়ে রেখেছি যে আজ আমি আমার ভাই বোনদের সাথে দুপুরের খাবার খাবো। এটা শুনে মিমোসা বলে, ও এই কথা, এখন তো আমারও মনে হচ্ছে যে আমাকেও আমার ভাই বোনদের সাথে মাঝে মধ্যে খেতে বসা দরকার। তখনই আমরা তাদের থেকে কিছুটা দূরেই ন্যারোকে দেখতে পাই। সে তাদের কথা শুনে চুপচাপ সেখানে বসেছিল, আর সে সেখানে বসেই সেই স্কেলেটনের দিকে তাকিয়ে বলে, প্রিন্স লুমিয়ার, আজ আবারও এই পুরো ক্লোয়ার কিংডমের মধ্যে শান্তি বিরাজ করছে। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন জ্যাককে দেখতে পাই। তিনি ওনার টিমের কিছু মেম্বারকে নিয়ে এই কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য চলে এসেছে। আর সেখানেই আমরা ক্যাপ্টেন ভার্মিলিয়ানকেও দেখতে পাই, তিনিও সেখানে ওনার কিছু মেম্বারকে নিয়ে এই কম্পিটিশনে চলে এসেছে। আর সেখানেই আমরা সেই সায়েন্টিস্ট টিমকে দেখতে পাই, আর এই টিমের মধ্যে শ্যালিও ছিল। আর সেখানের অডিয়েন্সদেরকে এন্টারটেইন করার জন্য সেখানে নোভা তার সিঙ্গিং করছিল। আর এদের মধ্যেই আমরা দান্তেকে দেখতে পাই, সেও এই সময় এই কম্পিটিশন দেখার জন্য এখানে এসেছে। সবশেষে আমরা সেখানে নোবেলদের পুরো ফ্যামিলি দেখতে পাই, তারা একসঙ্গে বসে নোবেলের কথা মতো দুপুরের নাস্তা করছিল। তখনই আমরা এক এক করে ভিন্ন ভিন্ন কিংডমের সিন দেখতে পাই, যেখানে সান কিংডমের মধ্যে সবাই কোনো এক উৎসবের জন্য অনেক বেশি খুশি ছিল। আর তখনই সিন উইচ ফরেস্টের উপর শিফট হয়, সেখানের পরিবেশও এই সময় অনেক ভালো ছিল, কারণ কুইন এখন আর আগের মতো নেই, তিনিও বদলে গেছে। এরই জন্য তিনি যাদের উপর কিংডমে আসার প্রতিবন্ধকতা লাগিয়েছিল
তাদের উপর থেকে সেই সব প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে। সবাই ফ্রিলি আসা যাওয়া করতে পারে। তখনই সিন ওয়াটার কিংডমের উপর শিফট হয়, যেখানে প্রতিবারের মতো কুইন লুলু পেচকা তার সেই বড় প্রাণীটার উপর শুয়ে আছে, আর তাকে জাগানোর জন্য সে এখানে গাজা উপস্থিত আছে। তখনই সিন ডায়মন্ড কিংডমের উপর শিফট হয়, আর এই সময় সেখানে কারোর ধুমধাম করে বিয়ে হচ্ছে। আর যাদের বিয়ে হচ্ছে তাদের মধ্যে একজন হলো ফানা, আর দ্বিতীয় জন হলো মার্শ। এর মানে ফাইনালি তাদেরও বিয়ে হয়ে গেছে। তখনই সিন ডিমন কিংডমের উপর শিফট হয়, আর এই কিংডমে প্রতিবারের মতোই বরফ পড়ছে। আর সেখানেই আমরা সেই কিংডমের কুইন, এর মানে ইয়োনোর মাকে দেখতে পাই। তখনই আবার সিন সেই ফরেস্টের উপর শিফট হয়, যেই ফরেস্টের মধ্যে এলফরা স্ট্রে করছে। আর এই সময় প্যাট্রি আর বাকি এলফদের সাথে দেখা করার জন্য ক্যাপ্টেন উইলিয়াম সেই ফরেস্টে এসেছে। সরি, আমি ইয়োনোদের সেই কিংডমকে ডিমন কিংডম বলেছিলাম। না, সেটা আসলে স্পেড কিংডম। কারণ সিন আবার ক্লোয়ার কিংডমে শিফট হয়, যেখানে ক্লাউস ইয়োনোকে বলছে, হ্যাঁ আমি জানি যে আপনি এই সময় অনেকটা ক্লান্ত হয়ে আছেন, কারণ কিছু সময় আগেই আপনি স্পেড কিংডম থেকে এসেছেন। কিন্তু নিশ্চয়ই আপনারও এটা মনে আছে যে আজই ম্যাজিক নাইট সিলেকশনের দিন। এর মানে আমাদেরকে সেখানে উপস্থিত থাকতেই হবে। আর নিশ্চয়ই এইবার আমাদেরকে আরো কিছু ভালো ক্যান্ডিডেটদেরকে আমাদের টিমে নিতে হবে। এটা শুনে ইয়োনো সেখানে এক স্মাইলের সাথে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ এই বছর আমি আমাদের টিমে এমন কিছু ট্যালেন্টেড পার্সনকে ভর্তি করতে চাই যারা ফিউচারে আমাকেও সারপাস করার মতো ক্ষমতা রাখে। এটা শুনে ক্লাউস সেখানে একেবারে শান্ত হয়ে যায়, কারণ নিশ্চয়ই আপনারাও এটা জানেন যে ইয়োনো কতটা স্ট্রং। তখন তারা সেখান থেকে হাসতে হাসতে রয়্যাল ক্যাপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখনই সিন সেই হলের উপর শিফট হয়, যেই হলের মধ্যে ম্যাজিক নাইট এক্সাম অনুষ্ঠিত হয়। তখনই কেউ অ্যানাউন্স করে যে তাহলে এখনই এখানে আমরা এই বছরের ম্যাজিক নাইট এন্ট্রেন্স এক্সাম শুরু করতে চলেছি। এই অ্যানাউন্সের সাথেই সেই পুরো হল জোরে জোরে কাঁপতে শুরু করে, যার জন্য সেখানে যতগুলো পার্টিসিপেন্ট ছিল তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এদিক ওদিক দেখতে শুরু করে যে হঠাৎ করে এখানে এইসব কিছু কেন হচ্ছে, আর এখানে এত বিকট শব্দের সাথে পুরো গ্রাউন্ড এত জোরে জোরে কাঁপছে কেন। তখনই সেখানে মার্কস চিল্লাতে চিল্লাতে বলে, হেই আপনারা সবাই অ্যালার্ট হয়ে যান, কারণ আচমকাই কেউ আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে। তখনই তারা তাদের মাথার উপর অনেক বড় এক স্পেস শিপ টাইপের কিছু একটা দেখতে পায়। এটা দেখে তো তারা সেখানে আতঙ্কে চিল্লাতে শুরু করে আর বলে, কি এটা আবার কেমন অবজেক্ট? আমরা আজ পর্যন্ত আমাদের কিংডমের উপর এত বড় কিছু উড়তে দেখিনি। এর মানে কি কেউ এই স্পেস শিপের সাহায্যেই আমাদের উপর অ্যাটাক করতে এসেছে? তখনই আবার অ্যানাউন্স হয় যে উইজার্ড কিং এই ফ্লাইং শিপকে ব্লক করার জন্য রওনা হয়ে গেছে। খুব দ্রুতই তিনি এখানে চলে আসবেন। এইসব অ্যানাউন্স আর সেই ফ্লাইং শিপ দেখে ইয়োনোর ফেসে এক বড় স্মাইল চলে আসে। তখনই আমরা সেখানে ন্যাচকে দেখতে পাই, সেও সেখানের এইসব আফরাতাফরি আর এইসব অ্যানাউন্স শুনে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি সে এখনো শুধরায়নি। আর এটা দেখে নোবেলও সেখানে অনেকটা খুশি হয়ে বলে, নিশ্চয়ই এটা সেই হবে, সে ছাড়া আর কেউ না। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে দেখতে পাই, আর ওনার কাঁধে আমরা এক ডেভিলকে দেখতে পাই। আপনারা কি বলতে পারবেন যে এই ডেভিলের নাম কি? তিনি বলে, খুব দ্রুতই আমাদের রিজার্ভ সোলজার এই শিপকে ব্লক করার জন্য এখানে চলে আসবে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই অনেকগুলো ম্যাজিক নাইট সেই ফ্লাইং শিপকে ব্লক করার জন্য তার সামনে চলে এসেছে। তখনই তারা সামনে কিছু দেখে অনেকটা শক হয়ে বলে, কি এটা তুমি? সত্যি তোমার এই বিহেভিয়ার তো কখনোই বদলাবে না। আর তার পাশের পার্সনরা বলে, কি এই সময় আমাদের উপর যেই পার্সন অ্যাটাক করার জন্য এসেছে, আমরা তো তার বডি থেকে কোনো ধরনের কোনো ম্যাজিক সেন্স করতে পারছি না। হেই দ্রুত বলো যে তুমি কে আর এখানে কেন এসেছো? এটা শুনে সেই ফ্লাইং শিপ এখানে যেই পার্সন নিয়ে এসেছে সে এক বড় স্মাইলের সাথে বলে, কি আমি? এটা বলেই সে সেখান থেকে জাম্প করে নিচে এক পোজের সাথে ল্যান্ড করে বলে, এর মানে কি তোমরা আমার পরিচয় জানতে চাও? আমি উইজার্ড কিং। আর এইখানে আস্থার এই এন্ট্রি আর তার এই অ্যানাউন্সের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।
কিন্তু নিচে যেহেতু দ্য এন্ড লেখা আছে, এর মানে আমার মনে হয় যে এটাই ব্ল্যাক ক্লোয়ারের ফাইনাল আর লাস্ট এপিসোড। এরপর যদি ব্ল্যাক ক্লোয়ারের আরও কোনো এপিসোড এসে থাকে তাহলে আমি নিশ্চয়ই সেগুলো এক্সপ্লেন করব। তা না হলে এই ভিডিওর সাথেই আমাদেরকে ব্ল্যাক ক্লোয়ারকে গুড বাই জানাতে হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।